আমি যে গল্পটা আজকে বলবো সেটা একটু অন্যরকম গল্প, মানে এটা ভূত বা অলৌকিক ওসব কিছু না। হ্যাঁ, এটা একটু অন্যরকম গল্পটা। নাগপুরে একটা পরিবারে এক যমজ বাচ্চা হলো। হ্যাঁ বলছি, এক বাড়িতে যমজ বাচ্চা হলো, এবং সেই যমজ বাচ্চা দুটোই মেয়ে, এবং সেই বাচ্চা দুটোকে জন্ম দিতে গিয়ে তাদের মা মারা গেল। ঠিক আছে, এটা বেশ অনেক দিন আগেকার কথা। তাদের মা মারা গেল, এবং বাচ্চা দুটো মানে সদ্যজাত শিশু দুটোই একদম মানে মেয়ে, এবং বাবা তো একদম অকুল পাথারে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। তখন ওই বাচ্চা দুটোর মামা মামি, বাচ্চা দুটোর মামা মামিদের ছিল না, কোনো সন্তান ছিল না, তাই জন্য ওরা কি করলো, ওরা সাথে সাথে, গুড ইভিনিং দিশা, ওরা সাথে সাথে ওই বাচ্চা দুটোকে অ্যাডপ্ট করে নিল, মানে তারপরে ফাদার ইয়েতে লিগালি অ্যাডপ্ট করে নিল বাচ্চা দুটোকে। তো তাতে বাবাও অনেকটা মানে শান্তি পেল, কারণ এটা মানে চেনা, মানে ওদের পরিবারের মধ্যেই হচ্ছে ব্যাপারটা। কি, থ্যাংক ইউ। আচ্ছা শোন সবাই, আমি একটা কথা বলি, আমি এই কমেন্টসগুলো সরিয়ে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। কমেন্টসগুলো সরিয়ে দিই, পরে আবার গল্পটা বলে নিয়ে কমেন্টস আবার দেখবো, সবার কমেন্টসের উত্তর দেবো। হ্যাঁ, নাহলে একটু গল্প বলতে একটু যথারীতি অসুবিধা হয়ে যায়। আচ্ছা, কিছু মনে করিস না তোরা। কোন দিকে যায়, এই তো। আচ্ছা, তো বাবা খুব নিশ্চিন্ত হয়ে গেল যে বাচ্চা দুটো মানে ওর মামা মামি অ্যাডপ্ট করে নিয়েছে বলে, সব দিক থেকে মানে লিগ্যাল অ্যাডপশন হয়ে গেছে, কত 2-1 মাসের মধ্যে লিগ্যাল অ্যাডপশনও হয়ে গেছে। এবার বাবা, এই মামা মামি যেহেতু কেউ ছিল না, নিজেদের সন্তান ছিল না, তাই জন্য তারা বাচ্চা দুটোকে খুব মানে নিজের মতো করে, নিজের বাচ্চার মতনই ওদেরকে দেখাশোনা করতো। এবার বাচ্চা দুটো ছিল মানে আইডেন্টিক্যাল টুইন, মানে ওদের ফিচার্স প্রচণ্ড মানে এক ছিল, সব দিক থেকে এক, কোথাও কোনো চট করে দেখলে বোঝাই যেত না যে দুটো আলাদা বাচ্চা, মানে ভুল হয়ে যেত, ওর মামিরই মাঝে মাঝে ভুল হয়ে যেত কোনটা কে। তো বড়টা যে 3 মিনিট আগে জন্মেছিল তার নাম ছিল নীলিমা, আর ছোটটা 3 মিনিট পরে যেটা জন্মালো তার নাম ছিল পূর্ণিমা। তো পূর্ণিমা আর নীলিমা এই দুটো বোন, তারা আস্তে আস্তে মামির কাছে বড় হচ্ছে, এবং তাদের ফিচার্স এতটাই সমান, এতটাই মানে এক, যে প্রচুর লোকে ওদেরকে ভুল করতো, মানে স্বাভাবিকভাবে ভুল করে নীলিমাকে পূর্ণিমা বলতে পারতো, পূর্ণিমাকে নীলিমা বলে ফেলতো, এইভাবে মানে এইরকম এতটাই ওদের সিমিলারিটি ছিল। শুধু একটাই ডিফারেন্স ছিল, সেটা হচ্ছে যে পূর্ণিমার চুলের লেন্থটা একটু বেশি ছিল, কোমর অবধি, কোমর ছাপিয়ে ছিল, আর ছোট মেয়েটার একটু কম ছিল, এতটা মানে 1 বিঘত মতো কম ছিল। এবার ওরা দুজনে আস্তে আস্তে বড় হচ্ছে, বাড়িতে মামা মামিরা এমন সুন্দর ওদেরকে পারভারিশ করেছে, মানে দেখাশোনা ওদের এত ভালো করেছে, ওরা খুব ভালো স্বভাবের ছেলে, দুটো মেয়ে খুব ভালো স্বভাবের মেয়ে হয়েছে, সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, ওদের আশেপাশের লোকজন ওদেরকে খুব ভালোবাসে, স্বভাব চরিত্র খুব সুন্দর, সবাই ওদের সাথে খুব সুন্দর কথা বলে, ওরাও সবার সাথে মেশে, এবং পুরো পাড়াতে ওরা মানে খুব পপুলার ছিল, কারণ ওই 2 বোন ওরা সবার মানে কারোর খারাপ কিছু হলে দৌড়ে সেই বাড়িতে চলে যেত, তাদেরকে হেল্প করতে চেষ্টা করতো, মানে ওরা এতটাই লোকের ভালোর জন্য ওর নিজেদেরকে মানে ইয়ে করে দিত, দেখতো না, নিজেদের সুবিধা অসুবিধা না দেখে তাদের জন্য ওরা অলওয়েজ রেডি ছিল, যখন যার সুবিধা অসুবিধা সব কিছুতে ওরা দুজনে থাকতোই, তাই জন্য ওরা খুব পপুলার ছিল। এখন এই 2 বোনের মধ্যে স্বভাবের তফাৎ ছিল কি, বড় মেয়ে নীলিমা যে, সে একটু ইন্ট্রোভার্ট ছিল, একটু বেশি কথা টথা বলতো না, একটু চুপচাপ থাকতো, আর ছোট মানে পূর্ণিমা যেটা, সে একেবারে উচ্ছলতায় ভরা, বকর 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 ছাড়া ও এত বক করতো, মানুষে বলতো ওরে তুই থাম, এতটাই কথা বলতো। তবে খুব মানে প্রাণ চঞ্চল ভর্তি ইয়ে ছিল, খুব ভালো লাগতো ওকে, সবাই ভালোবাসতো দুজনকেই, কিন্তু এটা ছোটটা তো একটু বেশি পক করতো, তো তাই ওকে একটু বেশি ভালোবাসতো সবাই।
এভাবে ওরা দুজনে একই ক্লাসে ভর্তি হয়েছে। স্কুল এমনি দেখতে মোটামুটি ভালো, মানে অ্যাভারেজ, এমন কিছু সাংঘাতিক সুন্দর যে তা না, অ্যাভারেজ। আর ওদিকে স্কুলে ওরা একই ক্লাসে ভর্তি হয়েছে, একই বছর একই বয়সী তো, একই ক্লাসে ভর্তি হয়েছে। আবার ওদিকে আস্তে আস্তে স্কুল পেরিয়ে, স্কুলেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করার পরে 12 পাস করেছে একসাথে। ওদের মোটামুটি কমন বন্ধু ছিল, কারণ ওরা একই বয়সী ছিল, একই ক্লাসে ছিল, তো ওদের কমন বন্ধুও প্রচুর ছিল। এবার দুজনে মিলে যখন ডিগ্রি কোর্স করতে গেল, তখন দুজনে মিলে ইয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলো। দুজনেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, কিন্তু অবভিয়াসলি বলবো না, এই যে ছোট বোনটার একটু বেশি মাথা ছিল আর কি, মানে একটু বেশি ইন্টেলিজেন্ট ছিল বড়টা থেকে। বড়টা বোকা ছিল বলবো না, কিন্তু কম্পেয়ার করলে পরে দুটোর মধ্যে এটা ছোটটা একটু বেশি চটপটি সব দিক থেকে ছিল। এবার কম্পিউটার সায়েন্স পড়ার পরে ওরা তারপরে যখন পাশ করে বেরোলো, ওরা দুজনে ডিসিশন নিল এমবিএ করবে। তো এমবিএতে ওরা ভর্তি হলো। এমবিএতে ভর্তি হলে তোমরা সবাই জানো যে এমবিএতে তো একই বয়সী সবাই থাকে না, কারণ এমবিএতে কেউ 2 বছর চাকরি করে তারপরে এমবিএ করতে আসে, কেউ নতুন এমবিএ করতে আসে, কেউ 5 বছর চাকরি করে করতে আসে। এইভাবে প্রচুর বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আসে এমবিএ করতে। তো এমবিএ তো 2 বছরের এমবিএ ছিল, ওরা বম্বেতে এসে এমবিএ করেছে। তো সেই সময় একটি ছেলের সঙ্গে পূর্ণিমা, ছোটটা যে, তার আলাপ হয়। এমনি ওদের চরিত্র কিন্তু খুব ভালো ছিল, কোনো মানে উল্টোপাল্টা আড্ডা মারা, ছেলেদের সাথে এই করা সেই করা ওসব ওরকম কিন্তু ছিল না। ওরা খুব মানে সোবার ছিল সব দিক থেকে আর কি। বন্ধু বান্ধব প্রচুর ছিল, ছেলে বন্ধুও ছিল, কিন্তু খুব সোবার ছিল ওরা। কিন্তু এমবিএতে আসার পরে একটি ছেলের সাথে ওর পূর্ণিমার একটু বেশি ভাব হলো। বসন্ত, ছেলেটার নাম বসন্ত। তো বসন্তের সঙ্গে ওর বেশি ভাব হওয়াতে আস্তে আস্তে ভাবটা অন্যরকম দিকে গড়িয়ে ওদের ভালোবাসা হলো। এবার যখন পূর্ণিমা দেখলো যে না, এটা একটা অন্যরকম অন্যদিকে টার্ন করছে, তখন দিদিকে গিয়ে বললো যে জানিস নীলু, এরকম আমার মনে হচ্ছে আমাদের একটুখানি সিরিয়াস, আমাদের রিলেশনশিপটা একটু সিরিয়াস হচ্ছে। তো নীলিমা ভীষণ খুশি যে বোনের একটা ভালো সম্পর্ক হচ্ছে, এবং ছেলেটাও যতদূর জানে, খবর নিয়ে দেখেছে যে ছেলেটা খুব ভালো ছেলে, কামস ফ্রম আ ভেরি গুড ফ্যামিলি অলসো, মানে সব দিক থেকে, পড়াশোনায় তো ভালো ছিলই। তো এবং সেও ছিল নতুন, মানে এরা যেমন নতুন ঢুকেছে এমবিএতে, সেই ছেলেটিও নতুনই ঢুকেছে, কোনো চাকরি বাকরি তখনও ছিল না। তো এবার আস্তে আস্তে বাড়িতে কথাটা জানাজানি হয়েছে। বাড়িতে কথা জানাজানি হওয়াতে বসন্তের পরিবারের সঙ্গে পূর্ণিমাদের পরিবারের আলাপ হয়েছে, দুটো পরিবারের, এবং দুটো পরিবার মোটামুটি মানে রাজি ছিল যে এদের দুজনের মেলামেশাটা চলতে পারে, অসুবিধা নেই, দুজনের ফ্যামিলিগত অসুবিধা নেই, ওরা নিজেরা তো ঠিকই আছে। তো যখন ওটা মোটামুটি ঠিক হয়েছে, তখন নীলিমাকে পূর্ণিমা বলছে, মানে বোন দিদিকে বলছে, দিদি রে, আমার তো এখন মোটামুটি হয়েছে, তো তুই দেখ না, তুইও একটু দেখ না, তো এখানে তো আমাদের তো এখানে প্রচুর ছেলে আছে, তোর কি মনের মতো কাউকে মনে হচ্ছে না? কাউকে তোর ভালো লাগছে না? মনের মতো হচ্ছে না? বলে আরে বাবা, সবাই কি এক হয় রে বাবা, আমি ঠিক দেখে নেবো, তোকে আমার জন্য চিন্তা করতে হবে না, তুই যে কাউকে পেয়েছিস সেটাই আমি খুব খুশি, বিশ্বাস কর, ভীষণ খুশি। এবং সত্যি ও ভীষণ খুশি হয়েছিল যে বোনের জন্য বোন নিজের পছন্দের মতো একজনকে পেয়েছে, এবং বাড়িতেও সেটা অ্যাপ্রুভড হয়েছে। দুটো ফ্যামিলিও ভালো ছিল, আসা যাওয়া ছিল দুটো ফ্যামিলির মধ্যে, সব ভালো ছিল। এবার যখন এমবিএ পাশ করেছে ওরা, তখন ওদের ক্যাম্পাসিংয়ে যেমন চাকরি হয় তেমন চাকরি হয়েছে। তো এই দুটো মেয়েও চাকরি পেয়েছে, দুই বোন, এরাও চাকরি পেয়েছে, তবে দুটো আলাদা আলাদা কোম্পানিতে, কোম্পানি আলাদা, কিন্তু তোমার ডিপার্টমেন্ট একই। দুটো কোম্পানিরই সেম টাইপ অফ ডিপার্টমেন্টের কাজ, মানে সেম টাইপ অফ কাজ দুই বোনেই করছে। আর এই বসন্ত অন্য এখানে চাকরি পেয়েছে। এবার বসন্ত ছিল ইঞ্জিনিয়ার, ও একটা অন্যখানে চাকরি পেয়েছে, সেই নাগপুরেই চাকরি পেয়েছে। এরা দুই বোনও নাগপুরেই চাকরি পেয়েছে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার যখন চাকরিও পেয়ে গেল বসন্ত, তখন ওদের বাড়ি থেকে পূর্ণিমাদের বাড়িতে কথাবার্তা চললো যে বিয়ে থার কথাবার্তা। এখন তো যথেষ্ট বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে দুজনেরই।
তখন এরা ঠিক করলো যে বিয়ে দেবে। বসন্ত বললো আমি বিয়ে করবো না, তা না করবো, কিন্তু আমাকে অন্তত বছর 2 দাও, আমাকে একটু সেটেল করতে দাও, আমি তো সবে চাকরি পেয়েছি, আমি বছর 2 সেটেল করে নিই, তাতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা তারপরে বিয়ে করব। তো পূর্ণিমা বলেছে না আমার কোনো অসুবিধা নেই, আমাদের সব কিছু যখন ঠিক হয়ে আছে তখন 2 বছর ওয়েট করবো, না হয় অসুবিধা কী আছে। তো ঠিক আছে, এইভাবে চলছে। তো হঠাৎ ওদের এই এনগেজমেন্ট হলো, ওদের দুটো ফ্যামিলিতে মিলে পূর্ণিমার সঙ্গে বসন্তের এনগেজমেন্টও হয়ে গেল। এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরে যেদিন হয়েছে তার ঠিক সপ্তাহখানেক পরে বসন্ত এসে বলছে পূর্ণিমাকে যে একটা বাজে খবর আছে, সেটা হচ্ছে যে আমার কোম্পানি থেকে আমাদের 4টে ছেলেকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে, ইয়ের জন্য, ট্রেনিংয়ের জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে। তো পূর্ণিমা বলছে তো বাজে খবরে কী আছে, তো ভালো, তো ট্রেনিং করে আমাদের এমনিতেও তো এক্ষুনি বিয়ে হচ্ছে না, তো তুমি যাও ট্রেনিং করে, ট্রেনিংটা শেষ করে এসো, কোনো অসুবিধা নেই, আমি তো এখানে চাকরি করছি, দিদি চাকরি করছে, তুমি তোমার মতো ইয়ে করছো, করো, কোনো অসুবিধা নেই। মন খারাপের কী আছে বা খারাপ নিউজের কী আছে, আমি তো বলবো এটা ভালো নিউজ, তুমি যদি একটা ট্রেনিং করে আসো তাহলে তোমার প্রমোশনটা ফাস্টার হবে ইত্যাদি করে। তাহলে তো বসন্ত খুশি যে না পূর্ণিমার মন খারাপ হয়নি বা কিছু। ও চলে গেল ইয়ে করতে, সিঙ্গাপুরে চলে গেল ওদের ট্রেনিংয়ের জন্য। আচ্ছা, যেদিন ও চলে গেল, যেদিন বসন্ত চলে গেল সিঙ্গাপুর, ঠিক তার মাসখানেক পরে নীলিমা এসে বলছে বাড়িতে রাত্রিবেলা খেতে বসেছে সবাই একসাথে, তখন নীলিমা বলছে তোমাদেরকে আমার একটা খবর দেওয়ার আছে। তো পূর্ণিমা তো মনে মনে ভাবছে যে কি নিশ্চয়ই দিদি একটা কিছু খবর দেবে, কি মজার ব্যাপার হবে। তখন হ্যাঁ হ্যাঁ বল বল কি খবর। তখন নীলিমা বলছে যে আমি ইউএসএতে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে আমার চাকরিটা হয়ে গেছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। তখন ওরা সবাই মানে একদম স্টান্ড, তুই বাড়িতে কাউকে না, যে মামা বললো বাড়িতে কাউকে না জেনে এরকম তুই একটা ডিসিশন নিয়ে নিলি, আর নিলি একদম ফাইনাল, তোর এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসা অব্দি তুই ওয়েট করলি এটার জন্য, একবারও আমাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করিস নি। আর ওদিকে বোন চিৎকার করছে দিদি তুই জানিস আমার সামনে বিয়ে, বছর 2 মধ্যে আমার বিয়ে, বছর 2 কেন, তখন মোটামুটি 6-7 মাস হবে করছে, 5 মাস চলছে, আর একটু 1.5 বছর পরে আমার বিয়ে, আর তুই কি ভাবছিস যে তুই এখন যদি যাস নতুন চাকরি জয়েন করে তোকে ফট করে ইন্ডিয়াতে আসতে দেবে, আর বিয়ের জন্য তুই জানিস ভালো করে যে তুই যদি না থাকিস আমি বিয়ে করব না, তোকে পাশে না রেখে আমি বিয়ে কিছুতেই করবো না, তুই এটা খুব ভালো করে জানিস, এসব কিছু না ভেবে চিন্তে তুই কী করে আগে থেকে এইসব করে বেরিয়েছিস। তখন নীলিমা বলছে আরে এত অস্থির হচ্ছিস কেন, তুই দেখ আমি যাচ্ছি, গিয়ে আমি যদি যাইও, যদি প্রথম কথা, কারণ আমার ভিসা হয়নি, ভিসা করতে হবে, পাসপোর্ট ওদের আগে করা ছিল 2 বোনেরই, তো আমি আগে ভিসা করি, তারপরে আমি যাই, জয়েন করি, দেখবে আমি ঠিক তোর বিয়ের সময় আমি ঠিক ম্যানেজ করে যেভাবে হোক আমি ঠিক চলে আসবো, চিন্তা করিস না। তখন ও তো প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছে, মামা মামিও একটু মানে ক্ষুণ্ণ হয়েছেন আর কি, যে আমাদেরকে না জানিয়ে এসব কাণ্ড করলো। এদিকে বোনও বললো যে দিদি তুই এটা কী করে, দিদি না ওর নাম ধরেই ডাকতো, নীলু তুই এটা কী করলি, একবারে ভাবলি না, একবার জোরে না হয় আমাকে, তো থিঙ্কিং অ্যালাউড যেটা বলে, তুই না হয় আমাকে একবার আমার সাথে একবার ডিসকাস করতিস, মামা মামির সাথে না হয় পরে কথা হতো, তুই এটা কী করলি। বলে আরে তুই কেন চিন্তা করছিস, বলছি তো আমি যে আমি যাবো ওখানে গিয়ে আমি ঠিক ম্যানেজ করে চলে আসবো তোর বিয়ের সময়, তুই একদম ভাবিস না। তো তারপরে বসন্তের সঙ্গে ফোনে কথা বললো, যে বসন্ত প্রচণ্ড মানে ইরিটেটেড হয়ে গেল, যে পূর্ণিমা এই নীলিমা এটা কী করলো। নীলিমার সাথে ফোনে কথা বলে ওকে কনভিন্স করার চেষ্টা করলো যে তুমি এখন নিও না, ঠিক আছে তুমি নিও চাকরি, এরকম চাকরি তো আরও অনেক আসবে, তুমি এটাকে ছেড়ে দাও, আমাদের বিয়ে হয়ে যাক, তারপর তুমি যেখানে ইচ্ছে যাও। তো কিন্তু কেউ কিছুতেই ওকে কনভিন্স করতে পারলো না নীলিমাকে যে ও এইবারে চাকরিটা ছেড়ে দেয়, কিছুতেই ওকে কনভিন্স করতে পারো না, তোমরা চিন্তা করো না, আমি বলছি তো আমি চলে আসবো করে ও জেদ ধরে থাকলো যে না ও যাবেই যাবে, ও ইউএসএতে যাবে, ও জয়েন করে তবে ফিরে আসবেই, ওর এই বিশ্বাসটা ছিল।
এবার ভিসার জন্য ওকে বম্বেতে আসতে হবে। এবার বম্বেতে ওদের একটা ফ্ল্যাট, ওদের বাবার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা অনেকদিন ওদের ইয়েতে রেন্টে দেওয়া ছিল। এবার এই বাচ্চা দুটো হওয়ার পরে সেই তার 6 মাসের মধ্যে ওই রেন্ট ওদের বাবা ওই রেন্ট তুলে দিয়েছিলেন, এবং সেই ফ্ল্যাটটাতে এরা যাওয়া আসা করতো, মামা মামিরা বলো বা অন্যান্য মানে ওদের আত্মীয় স্বজন বম্বে গেলেই ওই বাড়িটাতে উঠতো। তো ওই বাড়িটাতে আসা যাওয়া চলতো, সুতরাং আশেপাশের লোকজনও জানতো যে ওরা এই বাড়িটাতে মাঝে মাঝে ওরা যায়। তো বোন বললো যে দিদি আমি তাহলে তোর সাথে তুই যে ভিসা করতে যাবি, তুই ইন্টারভিউতে যাবি, আমি যাবো তোর সাথে ভিসা ইন্টারভিউতে। তো নীলিমা বলে ঠিক আছে চল, কিন্তু তুই বোর হবি গেলে। নীলু বলে যে আমি সেটা আমি বুঝবো, আমি পূর্ণিমা বলছে আমি বুঝবো সেটা, তো তোকে অত ভাবতে হবে না, তুই আমাকে নিয়ে যাবি না সেটা বল। বলে না না আমি তা বলিনি, চল 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 ঠিক আছে। এবার দুই বোনে মিলে বম্বে এসছে। বম্বে গিয়ে ওই পরের দিন যাবে ওরা ভিসা অফিসে। তো রাত্রিবেলা খেতে খেতে নীলিমা বলেছে পূর্ণিমাকে যে দেখ একটা কথা, সত্যি কথা বলছি তোকে, তুই ওখানে গিয়ে সত্যি ভীষণ বোর হবি। এই জন্য বোর হবি কারণ আমি যাব সকাল 9টার মধ্যে, ওখানে আমাকে পৌঁছতে হবে, কখন লাইন পড়বে, কখন আমাকে ডাকবে, কখন আমি ঢুকবো, খাওয়া দাওয়ার কথা ছেড়েই দিলাম, বাড়ি থেকে না হয় খেয়ে গেলাম, কিন্তু আমি কখন ঢুকবো, তারপর কখন বেরোবো, কখন বাড়ি আসবো, তুই কতক্ষণ বসে থাকবি তুই অতক্ষণ তো তোকে সারাক্ষণ একাই বসে থাকতে হবে, কারণ তোকে তো আমি নিয়ে ভেতরে ঢুকতে পারবো না, আমি মানে ইন্টারভিউ দিতে তো আমি ভেতরে তোকে সাথে নিয়ে ঢুকতে পারবো না, তুই থাকবি বাইরেই থাকবি। তখন কি হয়েছে, হ্যাঁ তো বললো যে তাহলে আমি কি করব, কেন তুই চাস না আমি যাই? বলে কেন চাই না, আমি বলছি তোকে তোর অবস্থাটা কি হবে আমি সেটাই তোকে বোঝাবার চেষ্টা করছি। তো বলে আমি তোকে সাজেশন দিচ্ছি তুই বাড়িতেই থাক, আমি বরং ভিসা অফিসে একা যাই, ভিসার ইন্টারভিউ দিয়ে নিয়ে আমি যখন চলে আসবো আমরা দুজনে মিলে সন্ধ্যাবেলা জুহুতে যাব, ঘুরতে যাব, ফিরে এসে বাইরের খাবার খেয়ে নিয়ে ঘরে ঢুকবো, উইল এনজয় মুভি অ্যাট নাইট, তারপরে শুতে যাবো, তারপরের দিন তো আবার আমাদের চলে যেতে হবে। তো পূর্ণিমা ভেবে দেখলো কথাটা তো নীলিমা ভুল বলেনি, সত্যি তো ওকে বোর হতে হবে ওখানে বসে বসে, ও কি করবে এতক্ষণ, আর এটাও তো ঠিক যে কখন ডাকবে এক্স্যাক্টলি টাইমটা তো ওরা জানে না, একটা টাইম বলে দেয়, এখন সেই টাইমের মধ্যে তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে, এবার কটার সময় ডাকবে তার কোনো ঠিক নেই। তো পরের দিন কি করলো, পরের দিন নীলিমা একাই গেল ওই ভিসা অফিসে, আর ও পূর্ণিমা বাড়িতেই থাকলো। বাড়িতে থেকে ও যেমন নিজের মতো সময় কাটালো, একটুখানি টিভি দেখলো, একটুখানি বাচ্চাদের সঙ্গে গল্প করলো, এই করে করে বিকেল 5:30টার সময় ওই নীলিমা ফিরলো। বলে দেখলি আমি সেই 9টার সময় গিয়ে ওখানে পৌঁছে গেছি, 9টার সময়, তার মোটামুটি আমি 8টার সময় বেরিয়েছি, আর এই 5:30টার সময় আমি বাড়ি ঢুকছি, তুই এতক্ষণ কি করতিস? বলে না রে ঠিকই বলেছি মামা, আমার নেই। তখন নীলিমা বলছে যে শোন না, সারাদিন বাইরে ওখানে বসে থেকে না আমি ভীষণ বোর হচ্ছি, মানে আমি আর পারছি না, আমরা জুহু যাবো না, আমরা ঘরে বসে মুভি দেখি বরং। ঠিক আছে, ওরা সে পপকর্ন তারপর কী সব টানিয়েছে স্ন্যাক্স আনিয়ে ওরা বাড়িতে বসে মুভি দেখেছে। মুভি দেখে পরের দিন ওরা নাগপুর ফেরত গেছে। তো পূর্ণিমা বলেছে তোর ভিসা? বলেছে ভিসা তো ওরা করে দেবে, পোস্টে পাঠিয়ে দেবে আমাকে। তো হয়েছে কিনা জানবি কি করে? বলে সেটা তখনই জানা যাবে, যদি না হয় তাহলে আমি সেটাও জানাবে আর হলেও জানাবে, চিন্তা করিস না। তো ওরা নাগপুর ফিরে গিয়ে আবার যেমন ওদের অফিস যাওয়া আসা করলো, ঠিক তার 10 দিন পরে নীলিমার ভিসা আসলো। ভিসা যখন চলে এলো তখন পূর্ণিমা নতুন করে কান্নাকাটি শুরু করলো যে দিদি তুই যাস না রে, দিদি তুই যাস না, নীলু যাস না, প্লিজ যাস না, দেখ তোর ভিসা হয়ে গেছে আমি জানি, কিন্তু এরকম করিস না, তুই যাস না, তুই ভিসাটা তো হয়েই থাকলো, তুই না আরও কিছুদিন পরে যাবি। বলে দেখ বোকা করিস না, অনেক কষ্ট তো ভিসাটা পেলাম, আর ভিসার তো একটা সার্টেন টাইম থাকে, আমি আমার ইচ্ছা মতো তো করতে পারি না, তো তোকে তো আমি বারবার বলছি যে তোর বিয়ের সময় আমি আসবো, আমি ঠিক আসবো, তুই দেখিস আমি ঠিক আসবো। তখন আর কি করা যায়, তখন টিকিট কাটলো, নীলিমা টিকিট কেটে তখন বোন বললো তাহলে একটা শর্ত আছে, আমি তোকে সি অফ করতে যাব।
তখন পূর্ণিমা বললো ঠিক আছে তুই সি অফ করতে যাবি, কিন্তু ওখানে তো ভেতরে ঢুকতে দেয় না, রেলিংয়ের কাছে দাঁড়িয়ে তুই আমাকে 2 সেকেন্ডের জন্য সি অফ করে কি করবি, তবে ঠিক আছে তুই বাড়ি যেতে চাচ্ছিস আমার সাথে চল। তা দুজনে মিলে বা পরের দিন যখন যেদিন টিকিট কাটার কথা, ইতিমধ্যে কিন্তু বসন্ত ফিরে এসছে। বসন্ত ফিরে এসেও দেখলো ও কনভিন্স করতে পারছে না, ছেড়ে দিল কনভিন্স করা। আর কি বলবে, টিকিটও হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, এবার ও যাওয়ার দিন এসে গেছে। তো বসন্ত বললো আমিও যাব বম্বে। তখন পূর্ণিমা বললো না তুমি যাবে না, আমরা 2 বোনে যাব, আমাদের 2 বোনের লাস্ট আমরা নিজেদের মতো একটুখানি কাটাতে চাই, দিদি নীলু যখন যাবে তার আগে আমরা দুজনে নিজেদের মতো করে কাটাতে চাই, তুমি যাবে না। তো বসন্ত বললো ঠিক আছে যাব না। এবার পরের দিন 2 বোনে গেল, 2 বোনে বম্বে আসলো। বম্বে এসে ওই নীলিমা চলে গেল, পূর্ণিমা ফেরত চলে আসলো, নাগপুরে ফেরত চলে গেল। এবার এভাবে ওরা চলছে, ওদের যেমন জীবনধারা চলছিল তেমন চলছে। বসন্ত কাজ করছে, ও নীলিমা তো কাজটা ছেড়ে দিয়ে চলে গেছিল, তো পূর্ণিমা কাজ করছে। আমি একটা জায়গায় ভুল বলেছি, সেটা হচ্ছে দুজনে একই কোম্পানিতে কাজ করতো। আমি 2টো আলাদা কোম্পানি বলেছিলাম, সেটা না, ভুল করেছি যে ওরা একই কোম্পানিতে কাজ করতো, সেম ডিপার্টমেন্টেও কাজ করতো। এরকম মানে যে যার মতো কাজ করছে, দিন যাচ্ছে। ওখানে পৌঁছে গিয়ে ও বললো যে ওর একটা বন্ধু ছিল, ক্যারোলাইন বলে একটা বন্ধু ছিল নীলিমার, তো ওদের বাড়িতে গিয়ে ও উঠেছে, ওর সাহায্যেই ওই চাকরিটা পেয়েছিল। তো ওখানে গিয়ে ও খবর দিল যে না আমি পৌঁছে গেছি ঠিক মতো, তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি, আমি আই এম অন দ্য লুক আউট ফর এ নিউ অ্যাপার্টমেন্ট, আমি আমার অ্যাপার্টমেন্ট পেলে আমি ওখানে চলে যাব। তখন এদিক থেকে পূর্ণিমা বললো তখন সেই অ্যাপার্টমেন্টের আমাদের ভিডিও কল করে দেখাবি না? বলে হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, যে আমি পেইনি আমি দেখাবো। তো এইভাবে দিন কাটছে। মোটামুটি মাস 2 পরে, মানে নীলিমা চলে যাওয়ার মাস 2 পরে ও একটা অ্যাপার্টমেন্ট পেলো। ও জানালো যে আমি অ্যাপার্টমেন্ট পেয়েছি, আমি শিফট করছি ওটাতে, এই উইকেন্ডে আমি শিফট করব, তারপরে তোমাদেরকে আমি দেখাবো, ভিডিও কলে তোমাদেরকে সব দেখাবো। তো সেটা খুশি যে একটা নিজের অ্যাপার্টমেন্ট, কারোর বাড়িতে থাকা তো অতটা কেউই পছন্দ করে না, নিজের স্বাধীনতাও থাকে না, তো ওরা একটা আলাদা অ্যাপার্টমেন্টে ও পেয়ে নিয়েছে। তারপরে বোন বলেছে কই দেখা, আমাদেরকে ভিডিও কল করে দেখা। তো ভিডিও কল করে দেখাচ্ছে, খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, যেমন ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট হয়, স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের, সিঙ্গেল যেহেতু আছে, তো দেখালো জায়গাটা খুবই সুন্দর, এলাকাটা খুব সুন্দর, সব হলো। এবার যে যেমন মতো চাকরি করছে, আবার নীলিমা ওদেরকে জানালো যে আমি আমার বন্ধু ক্যারোলাইন, ওর গাড়িটা দিয়েও আমাকে অফিস পাঠায়, আবার গাড়িটা ফেরত চলে আসে, তারপর ক্যারোলাইন নিজে যায়। তো আর কিছু বছর খানিকের মধ্যে আমিও একটা গাড়ি কিনে নেবো, তাহলে সুবিধা, এখানে পাবলিক ট্রান্সপোর্টের থেকে নিজস্ব ট্রান্সপোর্ট থাকা সবচেয়ে খুব ইজি আর কি। ঠিক আছে, চলছে। এইবার একদিন কি হয়েছে, এটা মোটামুটি মানে নীলিমা ইউএসএতে যাবার মাস 5-6 পরে, 5-6 পরে একদিন পূর্ণিমা অফিস থেকে অসময়ে বাড়ি ফিরে এসছে, প্রায় দুপুর নাগাদ বাড়ি ফিরে এসে চিৎকার করতে করতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ওর খাটের ওপর শুয়ে হাউ করে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ওর মামা মামি ভাবছে যে এটা কি হলো, হঠাৎ কি হয়েছে, আর ও এভাবে এসে কাঁদছেই বা কেন, কি ওর শরীর টরীর খারাপ হলো নাকি? ওরা তাড়াতাড়ি গিয়ে দরজা দুম করছে, কিছুতেই দরজা খুলছে না, দেখো কোনো রকমের দরজাটা খুলে ওকে যে কি হয়েছেটা কি, তুই চিৎকার করতে কাঁদছিস কেন, আর কাঁদছিসই বা কেন, আর চিৎকার করে কাঁদছিস কেন, কি হয়েছে বলবি তো কিছু। তখন ও মামিকে জড়িয়ে ধরে বলছে মামি আমি কি করে বলবো, আমি বুঝতে পারছি না, দিদি আর নেই, নীলু আর নেই। বলে কি, নীলু নেই মানে নেই মানে কি? বলে দিদি মারা গেছে। দিদি মারা গেছে? কি করে মারা গেলো? বললে যে না, ওই কার অ্যাক্সিডেন্টে ও অফিস যাচ্ছিল, সে কার অ্যাক্সিডেন্টে ও আজকেই মারা গেছে। তুই জানলি কি করে? বলে ক্যারোলাইন আমাকে ফোন করে অফিসে খবর দিয়েছে। এটা কি হলো? মামা মামি তো হয়ে গেছে যে কি, এটা কি শুনছে ওরা, এটা কি ঠিক শুনছে নাকি আদৌ মানে খবরটা সত্যি না মিথ্যে না কি? ওর মামা তাড়াতাড়ি ওদের অফিসে ফোন করলো, ইউএসএতে যেভাবে হোক ফোন করে, ওরা বললেন হ্যাঁ ইটস ট্রু, এটা পূর্ণিমা এরকম হয়েছে,
সরি নীলিমার এরকম এরকম হয়েছে। তো তো মামাও তো বুঝতে পারছে না কী করবে। এখন ওদের না এত টাকা পয়সাও ছিল না যে কেউ যাবে ইউএসএতে গিয়ে মানে শেষ কাজ করা বা ওর সাথে মানে ওর বাকি কাজকর্মগুলো করাগুলো, এর জন্য ওদের আলাদা এত কিছু পয়সাও ছিল না যে গিয়ে করবে। তো ওইদিকে বসন্ত চলে এসছে, বসন্তের বাড়ির লোকজন চলে এসছে, পাড়াপড়শি সব চলে এসছে, মানে কী করবে সবাই দিশেহারা। এবং এত হঠাৎ করে এরকম একটা নিউজ ওরা কল্পনাই করতে পারেনি যে এরকম একটা নিউজ হতে পারে। 1 বছরও যায়নি মেয়েটা গেছে এখান থেকে। তারপর ওদের অফিস থেকে পরের দিন ওদের ফোন করে জিজ্ঞাসা করেছে যে এরকম নীলিমার রিমেন্সগুলো নিয়ে কী করবো, মানে আমাদেরকে ইনস্ট্রাকশনস কিছু দাও, আমরা কি করব, এটাকে নিয়ে পাঠিয়ে দেবো তোমাদের ওখানে নাকি কী করবো। তখন এরা বললো না, আমরা ওই রিমেন্স নিতে চাই না, তো তোমরা ক্রিমেশন করে দিও, ক্রিমেশন করে ওই জল এই যে ছাইটাই যেটা হবে সেটা তোমরা বরং যদি পারো, যদি সম্ভব হয় তাহলে ওটাকে আমাদের কাছে যদি তোমরা পাঠাবার ব্যবস্থা করতে পারো তাহলে করো। আর বাকি পেপার ওয়ার্ক যেগুলো করার কথা সেটা এক্ষুনি আমরা আসতে পারছি না, আমাদের অসুবিধা আছে, আমরা কিছু পরে গিয়ে পেপার ওয়ার্কের বাকিগুলো আমরা সেরে আসবো। তখন এদের অফিসগুলো ভাবলো যে না ঠিক আছে। এবার এদের বাড়িতে তো শোকের ছায়া, এদিকে বসন্তরাও বুঝতে পারছে না কি হবে কি করবে, মানে পুরোটা পুরো ক্যাওসের মধ্যে পড়ে গেছে জীবনে। তো বেশ মাসখানেক যাবার পরে বসন্ত বলল পূর্ণিমাকে যে দেখো কিসের জন্য আমরা অপেক্ষা করব, আর তুমি বলেছিলে যে দিদি আসবে, দিদি আসলে পরে তোমার বিয়ে, তুমি চাইছিলে দিদি থাকুক ইত্যাদি, তো দিদিরও তো এই অবস্থা, আর মানে আর কিসের জন্য আমরা অপেক্ষা করব। আমার কাজের জায়গাটাতেও আমি অনেকটা উন্নতি করছি, আফটার কামিং ব্যাক ফ্রম দ্য ট্রেনিং সেশন আমারও একটুখানি উন্নতি হওয়ার চান্সেস আছে। তো যে গেছে সে তো গেছে, এখন আমরা কি করব বলো, তুমি বলো, তুমি যা বলবে সেটা বলো। তো পূর্ণিমাও ভেবে দেখলো যে সত্যি তো কী করব, দিদি তো আর ফেরত আসবে না, আর বসন্তকে তো ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। তো একদিন মামা মামি ও তিনজনে মিলে বসে ঠিক করলো যে না, বিয়ে সেরে ফেলাই ভালো। ওদের বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, বছরখানেকের মধ্যে ওরা দুজনে বিয়ে হয়ে গেল। বসন্তের সঙ্গে পূর্ণিমার বিয়ে হয়ে গেল। পূর্ণিমা ওদের নাগপুরে ওর শ্বশুরবাড়ি ছিল, শ্বশুরবাড়িতে চলে গেল। এইভাবে দিন কাটছে, মানে পুরো একটা অদ্ভুত অ্যাটমসফিয়ারে দিন কাটছে দুজনেরই, মানে বসন্ত পূর্ণিমারও আর এদিকে মামা মামিরও। কীরকম হঠাৎ করে কীরকম একটা হয়ে গেল, কিচ্ছু বুঝলাম না। আর পূর্ণিমার বিয়ে হয়ে গেল, এটাও যেন কেমন একটা লাগছে, মানে বাড়িটা পুরো খালি হয়ে গেল। দুজনে বিয়ে করে আলাদা হয়ে যাওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু এভাবে একজন মারা গেল, মানে এটা মারা গেলটাই আমরা মেনে নিতে পারছি না। হয়েছে একদিন, এটা মোটামুটি মানে পূর্ণিমাদের বিয়ের বছর 2 পরের কথা বলছি। পূর্ণিমাদের বিয়ের বছর 2 পরে হঠাৎ মামার বাড়িতে দরজায় বেল বেজেছে। মামা দরজা খুলে দেখে 2জন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার, আসুন। বলে এটা কি অমুকের বাড়ি? হ্যাঁ এটা অমুক, আমি সে, আসুন ভেতরে আসুন। তখন ওনারা ভেতরে এসে বলছেন আচ্ছা, পূর্ণিমার নাম করে বলছে যে এটা কি তার বাড়ি, ও তো এখানে থাকতো কি? বলে হ্যাঁ ও তো আমার মেয়ে। ওরা এখন নিজেদেরকে ও দুজনকে মেয়েই বলতো, হ্যাঁ আমার মেয়ে। তো সে কোথায়? সে কোথায় মানে ও তো বিয়ে হয়ে গেছে, ও তো শ্বশুরবাড়িতে আছে। তখন বলছে এক্ষুনি আপনি আমাদেরকে ওর শ্বশুরবাড়িতে নিয়ে চলুন। তো মামা বলছে কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে। তখন একটা ওয়ারেন্ট বার করে বলছে না এটা সার্চ ওয়ারেন্ট, ওর বাড়ির সার্চ ওয়ারেন্ট, কি হয়েছে আপনাকে পরে বলবো, আপনি এক্ষুনি আমাদেরকে নিয়ে চলুন আগে। তো মামা মামি দুজনে মিলেই ওই বেশ ঘন্টা 2 রাস্তা ছিল বাই কার, ওই নাগপুরে যেখানে ওর শ্বশুরবাড়ি পূর্ণিমার, সেখানে গেছে। গিয়ে ঠকঠক করেছে, পূর্ণিমায় দরজা খুলেছে, যে দেখে পুলিশ সঙ্গে মামা মামি। বলে কী হলো? তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করছে আপনি অমুক? বলে হ্যাঁ অমুক। বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আন্ডার অ্যারেস্ট? কী বলছেন আপনি? আপনি ভুল করছেন কোথাও। তখন ওরা ওয়ারেন্ট বার করে দেখালো, ওটা অমুক, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
তখন মামা বলছে আচ্ছা আপনি আমার ইতিমধ্যে পূর্ণিমা বলছে আমি আমার হাজব্যান্ডকে ফোন করে অফিস থেকে ডাকছি, দ্যার সাম মিস্টেক সামওয়্যার। তো ফোন করে বসন্তকে ডেকেছে, বসন্ত এসে বলছে প্লিজ এক্সপ্লেন অফিসার হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তখন মামা বলছে যে না আপনি না মানে এক্সপ্লেন করলে পরে আমরা তো জিনিসটা মেনে নিতে পারছি না, কিসের জন্য, হোয়াট ইজ দ্য রিজন ফর অল দিস। তখন অফিসার বলছে যে আপনারা যাকে পূর্ণিমা ভাবছেন না, এ পূর্ণিমা নয়, ওরা না আকাশ থেকে পড়ছে। বলছে কি বলছেন আপনি, এটা পূর্ণিমা না, এটা তো পূর্ণিমা না, এ হচ্ছে নীলিমা, পূর্ণিমা মারা গেছে। কি পূর্ণিমা মারা গেছে আর এটা নীলিমা? আপনার কি মানে এই ডিউটি আওয়ার্সে আপনি ড্রিঙ্ক করে এসছেন? এইসব কথাবার্তা যখন হচ্ছে তখন সো কল্ড পূর্ণিমা যে তার মুখটা কিন্তু শুকিয়ে গেছে। সে দৌড়ে এসে বসন্তকে জড়িয়ে ধরে বলছে দেখো না কী সব বলছে উল্টোপাল্টা কথা, এটা কি বলছে ওরা। তখন ওই দুটো ফিমেল অফিসারও ছিল ওদের সঙ্গে, তারা বলছে ওসব আমরা কিছু জানি না, যা কথা হবে বাকি সব কোর্টে কথা হবে, এখন নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সে ওরা দুজনে ওকে মানে ও চিৎকার চেঁচামেচি, এদিকে বসন্তের মা বাবাও চেঁচাচ্ছে, বসন্ত চেঁচাচ্ছে, ওর মামা মামি সবাই করছে, কারোর কথা না শুনে, পুলিশ তো কারোর কথা শুনবে না, ওরা নিয়ে চলে গেছে ইয়েকে গাড়ি করে। দুটো গাড়ি এসেছিল সঙ্গে, একটা ভ্যানে করে ওকে তুলে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে চলে যাওয়ার পরে তখন যে অফিসারটা মেন অফিসার উনি ঘুরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন আপনারা এত ব্যস্ত হবেন না, আমি পরিষ্কার করে আপনাদেরকে সব জানাচ্ছি। তো আমি প্রথম থেকে ওদের মানে ঘটনাটা প্রথম থেকে আমি বলছি, সেটা হচ্ছে যে অফিসার যা বলছেন আর কি, অফিসার বলছেন যে দেখুন আমরা কিছুদিন আগে ওদের কোম্পানি থেকে, যে কোম্পানিটাতে নীলিমা পূর্ণিমা দুজনে কাজ করতো, সেখান থেকে আমরা কমপ্লেন পাই যে একটা পার্টিকুলার অফিসিয়াল ডকুমেন্টের সিগনেচার মিলছে না। সিগনেচার মিলছে না, এটা কি ব্যাপার? তো ওরা গেল, ওখানে গেছে, ওদের ওই অফিসটাতে গেছে, গিয়ে দেখে যে দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সত্যি সত্যি সিগনেচার মিলছে না। মানে ও তো পূর্ণিমাই তো, ইফ দিস ইজ দ্য সেম পূর্ণিমা তাহলে পূর্ণিমার সিগনেচার চেঞ্জ হবে না। তখন ওরা ইনভেস্টিগেশন শুরু করেছে। ইনভেস্টিগেশন শুরু করে দেখেছে যে দের ইজ আ ভেরি স্মল মানে মাইনিউট ডিফারেন্স দুটো সিগনেচারের মধ্যে, এবং সিগনেচার স্পেশালিস্ট বা হ্যান্ড রাইটিং স্পেশালিস্টের কাছে গিয়ে দেখেছে এই দুটো সিগনেচার এক নয়, একই মানুষের সিগনেচার নয় এটা। তখন আরও ফার্দার ইনভেস্টিগেশন করে দেখেছে, মানে মোদ্দা কথা হলো ঘটনাটা ঘটেছে কি, যবের থেকে এই বসন্তের সঙ্গে পূর্ণিমার আলাপ হয়েছে এবং তাদের আরও রিলেশনশিপ ভালো হয়েছে, দুটো ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছে, তবের থেকে কিন্তু নীলিমা মানে বড়জন যে নীলিমা, ওর কিন্তু ভেতর অলরেডি ইয়ে হয়ে আছে, ওর ভেতর অলরেডি তখন হিংসেটা শুরু হয়েছে এবং লোনলিনেস ফিল করছে যে বোনের এটা হয়ে গেল, আমার কিছু হলো না, এবং সত্যি ওর সাথে কোনো ছেলে মানে সেরকম রিলেশনশিপে যাচ্ছে না, কিছু না। তো তখন থেকেও একটা ডিপ্রেশনে ভুগছে, এবং ডিপ্রেশনে ভুগে ও তখন ওর বন্ধু যে ইউএসএতে আছে ক্যারোলাইন, সে ক্যারোলাইনের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করা শুরু করেছে। তখন ক্যারোলাইন ওকে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটা দিয়েছে যে তুই এই কাজগুলো কর, এই কাজগুলো করে ইউ ক্যান, ইন দ্য মিন টাইম ও কিন্তু বসন্ত, শি ওয়াজ ফলিং ইন লাভ উইথ বসন্ত অলসো, শি ওয়াজ অলসো ফলিং ইন লাভ উইথ বসন্ত। ইফ ইউ ওয়ান্ট টু গেট বসন্ত ইন ইউর লাইফ, ক্যারোলাইন বলেছে যে এই জিনিসগুলো তুই কর। তো ওই ক্যারোলাইনের বুদ্ধি অনুযায়ী যেদিন ওরা দুজনে ভিসা করতে এসেছিল বম্বেতে, সেদিন নীলিমা ভিসা অফিসে যায়নি, সারাদিন এদিক ওদিক ঘুরে সন্ধেবেলা বাড়ি ফিরেছে। সন্ধেবেলা বাড়ি ফিরে আবার পরের দিন ওরা কলকাতা এই নাগপুর চলে এসছে। নাগপুর চলে এসে যে ভিসা তো অবভিয়াসলি সাথে সাথে হাতে দেয় না, সুতরাং ইটস কোয়াইট ন্যাচারাল যে কয়েকদিন পরে ভিসাটা পাবে। ও বলেছে কয়েকদিন পরে ভিসাটা পেয়েছে। টিকিট কাটা যেটা, সে টিকিটটাও কেটেছে, ঠিকই কেটেছে। এটা ও বলেছে না দুই বোনে মিলে ও সি অফ করতে যাবে ইয়েতে। আর এটাও বলেছিল যে তুই এয়ারপোর্টে গিয়ে কী করবি, বাইরে থেকে তো ওইটুকু সময়ের জন্য করতে হয়, বরং তুই বাড়ি থেকে আমাকে টাটা করবি, ঠিক আছে চল।
এবার ওই দুই বোনে মিলে তখন ওদের ওই ফ্ল্যাটটাতে উঠেছে। এখন ওই ফ্ল্যাটটাতে বারবার এরকম আসা যাওয়া তো অনেকবারই হয়, সুতরাং বাইরের আশেপাশের ফ্ল্যাটমেটস যারা ছিল তারা কেউ অত গা করেনি যে বারবার এ বাড়িতে কে আসছে কে যাচ্ছে, ওসব কিছু ভাবেনি। এইবার ও কি করেছে, নীলিমা কি করেছে, সে যেদিন ওরা এসে পৌঁছেছে বম্বেতে, সেদিন নীলিমা ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পূর্ণিমাকে মেরে ফেলেছে। পূর্ণিমা সেটা অবভিয়াসলি বুঝতে পারেনি। দুই বোনে মিলে খাবার খেয়েছে, বাইরে থেকে আনানো খাবার, এটাতে কে কি বিষ মেশানোর কথা তো ভাবতেই পারেনি। ওর বরং উল্টে মন খারাপ লাগছে, দিদিটা চলে যাবে, মানে নীলিমা চলে যাবে। নীলিমা এক ফাঁকে বিষ মিশিয়ে বোনটাকে মেরে ফেলেছে। বোনটাকে মেরে ফেলে ও ওইভাবেই রেখে দিয়েছে সারা রাত। পরের দিন কি করেছে, পরের দিন খুব ভোরবেলা বেরিয়ে ও 10-12 কিলো ক্যালসিয়াম কার্বনেট কিনে নিয়ে এসছে, চুন, যেটা আমরা ক্যালসিয়াম, হ্যাঁ চুন নিয়ে এসছে, যেটা ক্যালসিয়াম কার্বনেট, বস্তা বস্তা চুন নিয়ে এসছে 12-13 কিলো নিয়ে এসে ওদের বাড়িতে রেখেছে। রেখে ও একটা ক্লজেট মতো ছিল ওদের, তার মধ্যে ও পূর্ণিমার বডি ঢুকিয়ে এতগুলো বস্তা বস্তা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ওটাকে মানে সিল করে ফেলেছে, যাতে কোনো রকম গন্ধ টন্ধ না বেরোয়। সিল টিল করে এমনভাবে আটকে রেখেছে যাতে চট করে কেউ বুঝতে পারবে না। এবং পরের দিন এবং সেদিন ও চুলটা, আমি বললাম না দুজনের মধ্যে চুলের হাইটে তফাৎ ছিল, ছোটোর জন্য ছিল লম্বা চুল আর এর ছিল কোমর অবধি চুল। আর এর ছোটোর জন্য যেমন কোমর ছাড়িয়ে চুল ছিল, ওই আমি উল্টো বললাম, সরি, বড় জনের ছিল কোমর ছাড়িয়ে চুল, ছোটো জনের ছিল কোমর অবধি চুল। ও তখন কোমর অবধি চুলটা কেটেছে, যাতে চুলের হাইটেও কোনো ডিফারেন্স বোঝা না যায় করে। ও তখন পূর্ণিমা সেজে নাগপুর ফেরত এসছে। ক্যারোলাইনের সঙ্গে ওর কথাবার্তা হওয়া ছিল বলে ও ওখান থেকে ক্যারোলাইন খবর পাঠিয়েছে, হ্যাঁ আমি পৌঁছেছি, অমুক করেছি তমুক করেছি, মানে বাই ওভার ফোন সেরকম কথা হয়নি, কিন্তু ও খবরটা পাঠিয়েছে মানে হোয়াটসঅ্যাপে যে হ্যাঁ আমি পৌঁছেছি, আমি ভালো আছি, আমি অ্যাপার্টমেন্ট নেব। তারপরে অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও কিন্তু ও ভিডিও কল করেছিল, কিন্তু সেই অ্যাপার্টমেন্টটা ওটা ক্যারোলাইনেরই অ্যাপার্টমেন্ট ছিল, ওটা কোনো নতুন ইয়ে ছিল না। ও এরকম নিজেকে না দেখিয়ে এরকম ঘুরিয়ে 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 দেখিয়েছে, মানে অ্যাপার্টমেন্টটা দেখিয়েছে, তো এরাও বিশ্বাস করেছে। এবার এই যেহেতু পূর্ণিমা সেজে এসছে, ও তো পূর্ণিমার অফিসে পূর্ণিমার জায়গাতে গিয়ে বসছে আবার, সেইখানেই সইটা মেলেনি। সেইখানে সই না মেলাতে এতটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন হয়ে দেখা গেল যে ও নীলিমা আর ক্যারোলাইন ওদিকে ইউএসএতে, এদিকে পুলিশ অফিসাররাও ওদিকে খবর পাঠিয়ে ওকেও ক্যারোলাইনকেও অ্যারেস্ট করেছে, আর এদিকে নীলিমাকেও অ্যারেস্ট করেছে। মানে এই যে কি সাংঘাতিক একটা ঘটনা দুই বোনের মধ্যে, একদম টুইন্স বলে এই জিনিসটা এতটা সম্ভব হয়েছে, কেউ ভাবতেও পারেনি যে মেরে ফেলে দেবে তা বলে। হিংসে হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, তুমি তাকে ছেড়ে চলে যাও তাও ভালো, কিন্তু মানে এইভাবে মেরে ফেলে দিয়ে সে তার জায়গা, বোনের জায়গাটা নিয়ে বসন্তের সঙ্গে ঘর করছে, এটা কীরকম কথা হলো? আমার এই জিনিসটা শুনে আমি মানে আমার কোনো রিয়াকশনের টাইম আমি দিতে পারিনি, আমি বুঝতেই পারছিলাম না কি রিয়াক্ট করবো। বুঝতে পারলে গল্পটা কিরকম উদ্ভট গল্প একটা। কেমন লাগলো তোমাদের? টিপ পড়িনি কেন? টিপের পাতা খুঁজে পাচ্ছি না। প্রিয়, মন দিয়ে শুনছিস? সত্যি খুব হার্ট ব্রেকিং, কিন্তু কি অদ্ভুত ঘটনা না? হ্যাঁ, ফার্স্ট গল্পটা চলছে বাবা। নিষ্ঠুর বলে নিষ্ঠুর, আমি তো কল্পনাই করতে পারছি না যে আমি আমার বোনকে মারবো কি করে। ও তারপরে ডেড বডি, ওই তার ইনভেস্টিগেশন পরে হয়েছে, ডেড বডি খুঁজে পাওয়া গেছে, পরে এই ইনভেস্টিগেশনটা ফার্দার মানে কি বলবো ফার্দার প্রোগ্রেস করেছে। তারপরে ইয়ে বম্বে ফ্ল্যাটে গিয়ে খুঁজে পেয়েছে, বডি পেয়েছে, বডিটা ওই ক্লোজেট থেকে খুঁজে পেয়েছে, এরকম
মানে অনেক লম্বা ইনভেস্টিগেশন চলেছে, কিন্তু মেন কথাটা যেটা ছিল সেটা হচ্ছে ওর বোনকেও এরকম করে মেরে নিজে বোনের জায়গাটাও নিয়ে বিয়ে করেছে। এটাই আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে নিজের ব্লাড কি করে একজন আরেকজনকে এরকম মেরে তার জায়গাটা নেয়, ভাবা যায়? আর ও এটাও জানতো যে চুন টুন এসব দিয়ে রাখলে পরে বহুদিন ধরে অন্তত গন্ধ টন্ধ বেরোয় না, ও সিল করে রেখেছিল এমনভাবে পরের দিন যে চুন মানে ওর ইয়ের থেকে যেন কোনো রকম গন্ধটা চট করে না বেরোয়, মানে বেরোলেও বেশ সময় লাগবে আর কি বেরোতে। তো এই ছিল, কি করে এমন হয় জানি না মধুমিতা, মানে হয় এটুকু তো শুনলাম, এবং শুনলাম এটা নাকি সত্যি গল্প মানে সত্যি ঘটনা, এবং বিচিত্র দুনিয়াটা তো বিচিত্র, কোথায় কখন কি হয় কেউ জানে, কেউ বলতে পারে? তাই জন্যই তো এরকম মানে আমরা আছি এই সমস্ত খবরগুলো নেওয়ার জন্য এবং আমাদের সবার মধ্যে জিনিসগুলো মানে বলার জন্য। ঠিক আছে, আচ্ছা পরের একটা ঘটনা বলি এবার। আর একটা ঘটনা, একটা বাড়িতে 3 ভাই ছিল, ঠিক আছে? বড় ভাইয়ের বয়স, আরে তনু, হ্যালো তনু, কি হ্যাপি টু সি ইউ, তুই জানিস? খুব ভালো লাগছে রে তনু, আয়। আচ্ছা, এই একটা বাড়িতে 3 ভাই ছিল, তাদের বাবা মারা গেছিল। বড় ভাইয়ের বয়স 6, মেজো ভাইয়ের বয়স 4, ছোট ভাইয়ের বয়স 2। এই 6, 4, 2 এরকম 2 বছর অন্তর এই 3 ভাইয়ের বয়সের তফাৎ। তো বাবা মারা গেছিল কিভাবে? একদিন ওরা 3 ভাই মিলে বাবার সাথে, সিবলিং রাইভেলারি এরকম পর্যায়ে যাবে তা বলে বিশা, মানে রাইভেলারি তো অনেক রকম, সিবলিং রাইভেলারি তো আমরা শুনেছি, আমারও তো বোন ছিল, কিন্তু তা বলে এরকম হবে যে মেরে ফেলে দেবো? যাকে তো ওই একদিন বাবা কি করেছে, 3টে ছেলেকে নিয়ে ইয়ে করেছে, 3 ছেলেকে নিয়ে ড্রাইভে গেছে, লং ড্রাইভে গিয়ে ফেরার সময় কি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা তখন খুব বৃষ্টি শুরু হয়েছিল, ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই ঝড় বৃষ্টির মধ্যে ভালো করে সামনের মানে উইন্ডশিল্ডটা ভালো করে দেখতে না পেয়ে ওই একটা গাছের সঙ্গে মেরেছিল ওর বাবা গিয়ে গাড়িটা, তাতে ওর বাবা স্পট ডেড হয়েছিল, এবং মেজর ছেলে যে সামনে বসেছিল ওরা দুজনে স্পট ডেড হয়েছিল। পেছনে ছিল 2 বড় আর ছোট পেছনে ছিল, মেজোটা শুধু বাবার সাথে পাশে ছিল। বাবাও মারা গেল সাথে সাথে, মেজো ছেলেও মারা গেল সাথে সাথে। মা তো পাগল হয়ে গেছে প্রায়, এরকম করে মানে হাজব্যান্ডকে হারিয়েছে, সঙ্গে ছেলেটাকেও হারিয়ে ফেললো। কি আর করা, কিছু তো করার নেই, এভাবে দিন যাচ্ছে। এবং ওর বাচ্চাগুলোর মাসি যে মানে ভদ্রমহিলার বোন ছিল যে, হ্যাঁ বেরিয়েছিল, কে বেরিয়েছিল কিছুদিন আগে কাগজে বাড়িতে বেরিয়েছিল যে বাবা মা নিজের ছোট সন্তানকে আছে, হ্যাঁ এই সমস্ত হয়, ভাবাই যায় না কি করে করে। তো যাকে তো এবার কি হয়েছে যে বাচ্চাগুলো যে মাসি ছিল, সেই মাসির কিন্তু তখনও বিয়ে হয়নি, যখন এই সমস্ত ঘটনা হয়েছে ততদিনে কিন্তু মাসির বিয়ে হয়নি। তো এই ঘটনা ঘটার বছর 2 পরে ওই মাসির বিয়ে হয়েছে। মাসির বিয়ে হয়ে যাওয়ার পরে একটি ছেলে হয়েছে। ছেলেটির যখন বছর 3 বয়স, তখন মাসি লক্ষ্য করছে যে ওর ছেলেটা কার সাথে জানি কথা বলে, একা একা কথা বলে, কার সাথে কথা বলে। তো এরকম তো অনেক বাচ্চারাই তো নিজে নিজে কথা বলে, নিজের একটা ইমাজিনারি ফ্রেন্ড হয়ে যায়, কোথা থেকে কারা অমুক এই হ্যাঁ এটা করেছিস, হ্যাঁ সেটা করেছিস, এরকম নিজেরা কথা বলতে বলতে খেলে। এটা তো নতুন কিছু না, প্রচুর বাচ্চারা এরকম করে। তো সেও অত বেশি মন দেয়নি এই মাসি যে ওর ছেলে এরকম কার সাথে কথা বলছে বা কিছু, ওসব কিছু মন দেয়নি। তো ঠিক আছে তনু, এসেছিস এটাই বড় কথা, পরে দেখে নিস। আচ্ছা, তারপরে কি হলো, এরকম কথা বলছে, ও না দিদিকে ফোন করতো মাসি, জানিস দিদি আমার তো ছেলেটা না এরকম একা একা বসে বসে কার সাথে কথা বলে। তো দিদি তো এমনি এক্সপিরিয়েন্স তো ছিলই, তো দিদি বলছে না ছেড়ে দে, অত মন দিস না, বাচ্চারা তো এরকম বলেই থাকে। তো
আমি এর মধ্যে যাব, তোর ছেলেকে দেখা হয়নি, হ্যালো ঈশানী, তোর ছেলেকে তো আমার দেখা হয়নি, আমি যাবো এর মধ্যে তোর সাথে দেখা করে আসবো। ইন দ্য মিন টাইম দেখা করে আসবো আসবো করতে করতে অনেক দিন হয়ে গেছে। তো আর ওই বাচ্চাটা, ওর মানে মাসির ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার মাসির ছেলে একদিন, মাসি এই দিদির মানে এই 3 ভাইয়ের মধ্যে যে মেজো ভাইটা যে মারা গেল তার নাম ছিল জিশান। হ্যাঁ, আর ও মাসির ছেলের নামটা কি, ওই জেড দিয়ে কিছু একটা ছিল। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি মনে নেই। এর নাম ছিল জিশান, যেটা মারা গেছে তার নাম ছিল জিশান। আর ওই মাসির যে নতুন যে ছেলেটা হয়েছে তারও জেড দিয়ে কিছু একটা নাম ছিল, ও জাহেদ। জাহেদ, জিশান আর ওটা জাহেদ ছিল। আচ্ছা, এবার ওই এই দুটো ছেলের মা ওর বোনের কাছে, বোনের ছেলেকে দেখতে যাবো 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 করতে করতে বেশ কিছুদিন হয়ে গেছে। এবার একদিন ফোন করেছে মাসি। মাসি ফোন করে বলছে, জানিস দিদি ও কি বলছে? ও বলছে ওর সাথে জিশান কথা বলছে। তো ওর তো জিশানকে চেনার কথা নয়, কারণ জিশান যখন মারা গেছে তখন তো আমার বিয়েই হয়নি। আর ও জিশানকে চিনবে কি করে? ফটো দেখে তো ওর একটা বাচ্চা অত মনে রাখতে পারে না। ও আমাকে বলছে, একদিন আমাকে জিজ্ঞেস করছে, তুই কার সাথে এত কথা বলিস রে? তখন ও বলছে জিশানের সঙ্গে, মানে মোস্ট ক্যাজুয়ালি বলছে, কেন জিশানের সঙ্গে কথা বলি? তখন ওকে বলেছে, জিজ্ঞাসা করছে জিশান কে? জিশান আমার বন্ধু, যার সাথে আমি কথা বলি। এইটা শোনার পরে ওই দুটো ছেলের মা যে মানে দিদি যে, সে বললো না এবার তো আমাকে যেতেই হবে ওর বাড়িতে। এবার একদিন দুই ভাইকে নিয়ে, ততদিন এই ভাইগুলো বড় হয়ে গেছে, 2 ছেলে বড় হয়ে গেছে, একটু বড় হয়েছে, 9 বছর, বড়টার 9 বছর আর ছোটোটা 7 বছর, মানে একদম ছোটো যেটা ছিল সেটা 5 বছর হয়েছে। এদের গেছে ওখানে, ওই মাসির বাড়িতে গেছে ছেলেটাকে দেখতে। তো প্রথমে বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে এমনি হাই হ্যালো করে, একবারেই তো সোজা বাচ্চাটাকে সব কিছু জিজ্ঞাসা করতে পারে না। তো বসে এমনি গল্প করছে, খাওয়া দাওয়া হবে, দুপুরবেলা খেয়ে তারপরে ওরা বাড়ি ফিরবে, এমনি দেখাশোনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো ওই জাহিদ কিন্তু ওদের কাছে বেশিক্ষণ বসছে না। কি রে তুই আয়, দাদারা এসছে, দাদার সঙ্গে কথা বলবি, গল্প করবি, তাহলে তুই আবার ঘরে ঢুকে যাচ্ছিস কেন? আর জিশান বসে আছে তো ঘরে। তখন না ওর মানে জিশানের মা যে ছিল, সত্যি সত্যি তার ভেতরটা না ধক করে উঠেছে। তো ও বলছে, তাকে বলো বাইরে এসে বসতে বলো, তোমার দাদারা এসছে, দাদাদের সাথে। না, ও আসবে না, ও ও কারুর সামনে আসে না, ও শুধু আমার সঙ্গে খেলে। তখন বাচ্চাটার মা বলছে যে, কি বলছিস তুই? এটা হয় নাকি কখনো? তোর বন্ধু তোর শুধু শুধু তোর সাথে খেলবে কেন? আরও তো এই দাদাগুলোর সাথেও তো এসে খেলতে পারে, তোরা তো একসাথে খেলতে পারিস। এই 2 দাদাকে বলছে, তোমরা যাও না ওর সাথে, ওই ঘরে গিয়ে খেলো। তখন ওই জাহিদ বলেছে, না না না, ওরা দুজনে যাবে না, ওরা গেলে পরে জিশান চলে যাবে, ওরা যাবে না, আমি শুধু একা খেলবো ওর সাথে। তো বছর কিন্তু 3 বছর বয়স ওটার, মাসির ছেলেটার। তখন ওরা না একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তখন ও দিদি বলছে যে, আচ্ছা ঠিক আছে, এরা যাবে না, তুমি বসো, তুমি একটু বসো আমাদের সাথে একটুখানি গল্প করে তারপর তুমি তোমার বন্ধুর কাছে যাও। তখন ও বসেছে, এটা ওটা জিজ্ঞাসা করছে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে, তোমার বন্ধু কোথায় থাকে? বলে জানি না, ও বলেনি আমাকে ও কোথায় থাকে। তাহলে ওর বাবা মা কোথায়? ওর বাবা মা ওকে রোজ রোজ এরকম আসতে দেয়? বলে হ্যাঁ, রোজ রোজ আসতে দেয়, কিন্তু না জিশানের না বাবা নেই। এরা না একটা একটা করে কথা শুনছে আর ওদের ভেতরটা যেন কিরম করছে। বলে কি হয়েছে ওর বাবার? তা বলতে পারি না, আমি জানি না, ও বলেনি আমাকে, ও শুধু বলেছে ওর বাবা নেই। না, আর কি বলেছে তোমার বন্ধু তোমাকে? না, আর কিছু বলেনি, আমরা খুব খেলি, আমরা না ভীষণ ভালো খেলি। কি কি জিশান না খুব খেতে ভালোবাসে। তখন ওরা জিজ্ঞাসা করেছে যে কি খেতে ভালোবাসে, এবং যা যা বললো, মানে ফ্রুটস ভীষণ ভালোবাসে বললো, ফ্রুটসের মধ্যে যা যা ফ্রুটস বললো সত্যি সত্যি জিশান এগুলো খেতে ভালোবাসতো, এবং শুধু এইগুলোর কথাই বলছে, কিন্তু জাহিদ কিন্তু এইগুলোর কথাই বলছে যে এইগুলো ভালোবাসে। তো মা তো মানে সত্যিকারে জিশানের মা তো আস্তে আস্তে মানে ভেঙে পড়ছে আস্তে আস্তে। তারপর বলছে, আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো তো,
জিশান কি কি জামা কাপড় পরে আছে বলো তো, কীরকম ড্রেস করে আছে? বলে ওই তো চেক শার্ট পরে আছে আর একটা ব্ল্যাক প্যান্ট পরে আছে। চেক শার্ট আর ব্ল্যাক প্যান্ট? তখন ওর মার মনে পড়লো, মানে জিশানের মার মনে পড়লো যে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন ওই চেক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরাই ছিল। তখন বাচ্চাটা যাই বলছে, জানো তো ওর না মা না একদম ওর জামা কাপড় ছাড়ায় না, ওই একই জামা পরে রোজ আসে আমার সাথে খেলতে। আমি ওকে কতবার বলেছি যে তুই একই জামা প্যান্ট পরে আসিস কেন রে, অন্য জামা প্যান্ট পরলে কি হয়? ও তার কোনো উত্তর দেয় না, কিন্তু ওই একই জামা কাপড় পরে আসে। এইটা শোনার পর ওই জিশানের মা, যে বাচ্চা দুটোর মা, ও আর থাকতে পারেনি। ও কোনো রকমে ওই দুপুরে খাওয়া দাওয়া কিছু না করে ও বাড়ি চলে এসে প্রচণ্ড কাঁদছে, আর ভাবছে যে মানে এটা কী শুনলাম, কি হলো, এটা কি সত্যি? আমার ছেলে কি ওখানে গিয়ে সত্যি দেখা করে আসে? ও কি সত্যি ওখানে খেলে? মানে এইটার প্রশ্নের উত্তর তো আমি পাচ্ছি না। আর ও যা যা বলেছে সবই তো ঠিকই বলেছে। ওর বাবা নেই বলেছে, তারপরে ওই একই জামা কাপড় পরে আসে, একই খাবারগুলো খায়। সেটা ব্যাপারটা কি হলো, ঘটনাটা কি ঘটলো, কিছু তো বুঝতে পারলাম না। আরও কেঁদেছে বসে বসে মা। এই ছিল একটা অদ্ভুত ঘটনা, বুঝলে? এই ঘটনাটা ঘটেছে। মায়ের কষ্ট যে কি কষ্ট, একে তো সন্তান হারাবার কষ্ট, হাজব্যান্ড মারা গেছেন তার সাথে সেও কষ্ট, আবার এত বছর পরে নিজেকে একটু সামলে নিয়েছেন, তারপরে আবার বোনের ছেলে আবার নতুন করে সে পুরনো ঘাটাকে মানে উজ্জীবিত করে দিল, আবার নতুন করে কষ্টটা দিতে শুরু করলো। কিছু করা যায় না। বাচ্চাটারই বা কি দোষ? বাচ্চাটা তো কিছু জানে না। বাচ্চাটা যদি জানতো যে এটাও সত্যিকারের ভাই ছিল, মাসির ছেলে ছিল, তাহলে নিশ্চয়ই বাচ্চাটা বলতো না। 3 বছরের বাচ্চা কি বোঝে? সে যা দেখছে তাই বলে যাচ্ছে। আর মা, মানে দুজনের দুই বাড়ির মাই, 3 বছরের জাহিদের মা প্লাস জিশানের মা, সত্যিকারের জিশানের মা, দুজনেই তো দিশেহারা। কারণ ওরা কি বোঝাবে ওইটুকু বাচ্চাকে? কি বোঝাবে? জাহিদের মাই বা কি বোঝাবে, আর এরাই বা কি বোঝাবে? কিছু তো বুঝতে পারছে না কি বোঝাবে। এই হচ্ছে ব্যাপার বাচ্চাদের নিয়ে না, মানে খুব অদ্ভুত লাগে বাচ্চারা যখন এরকম কিছু বলে থাকে, না বুঝে না জেনে, যেখানে বড়রা কষ্ট পাচ্ছে তা সেটাতে ওদের ওদের সেই জ্ঞানটা থাকে না যে এটা শুনলে বড়রা কষ্ট পাবে, অথচ বড়দেরকে ইনভলভ করেই ঘটনাগুলো ঘটছে। বাচ্চারা না খুব কষ্ট লাগে আমার বাচ্চাদের জন্য তখন, যে আরে ওরা বুঝতেও পারছে না যে কোথায় ওরা ব্যথাটা দিচ্ছে, অথচ ওরাও কতটা নিষ্পাপভাবে কথাগুলো বলে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হয় রে। বাচ্চাদের কিছু হলে না আমার বড্ড কষ্ট হয়, আমি একদম নিতে পারি না। আর এইসব গল্পগুলো ঘুরে ফিরে আমার কাছেই আসে, আর আমি একদম মানে উফ, মানে আমার ভীষণ খারাপ লাগে। আরেকটা গল্প এই টাইপেরই, কাছাকাছি আর কি, সেটা হচ্ছে, আমি সেটাও বলে দিই যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে বলে। এক ভদ্রলোক ভদ্রমহিলার এক ছেলে এক মেয়ে ছিল, ঠিক আছে? তারা নতুন একটা বাড়িতে উঠেছে, নতুন বাড়ি একটা কিনেছিল, সেই নতুন বাড়িটাতে উঠেছে তারা। এবার এই তাদের ছেলেটা, সে ছোট ছিল, মেয়েটা বড় ছিল। মেয়েটার বয়স ছিল 5 বছর, ছেলেটার বয়স ছিল 3 বছর। তো দুজনে ভাই বোনে প্রচণ্ড ভাব, ভীষণ ভালোবাসে দুজনকে। ওই কোনো মারামারি টাইপের কোনো খেলা খেলে না। ছেলেরা সাধারণত ভীষণ এই সমস্ত বেশি পছন্দ করে, তো কিন্তু ওইসব কিছু করতো না, করলেও অন্তত দিদির সাথে কিছু করতো না। দিদিও ভাইকে ভীষণ ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো, এবং তারা খুব ওয়েল ম্যানার্ড ছিল, কোনো খারাপ টাইপের কোনো ইয়ে ছিল না। তো এই বাড়িটাতে আসার পরে, এই নতুন বাড়িটাতে আসার পরে ওর বাবা মা লক্ষ্য করছে, বাচ্চাগুলোর বাবা মা লক্ষ্য করছে যে ওই 3 বছরের ছেলেটা, ওর নাম কি ছিল জানি, সুনীল কার সাথে জানি কথা বলছে। ছোট বাচ্চাদের, হ্যাঁ সেটাই তো, ইনোসেন্ট বলেই তো কষ্ট লাগে। তো সুনীল কার সাথে জানি কথা বলছে। তো ওই একই ব্যাপার, ছোটবেলা বাচ্চারা একটা ইমাজিনারি ফ্রেন্ড করে নেয়। তো ওরাও, মা বাবা বা দিদি, ওরা কেউই অত ভাবেনি যে ঠিক আছে ভাই খেলছে, ভাইয়ের মতো খেলতে দাও। আস্তে আস্তে দেখা যাচ্ছে কি সুনীলের মধ্যে কিছু মানে
স্বভাব আসছে যেগুলো, যেগুলো ওর মধ্যে ছিল না, সেটা হচ্ছে যখন তখন এসে দিদিকে থাপ্পড় মেরে যাচ্ছে, ধাক্কা মারছে, বাবাকে চিমটি কাটছে, মার শাড়ি ধরে টেনেই দৌড়ে চলে যাচ্ছে, এসব করছে। তোর মা তো বেশি নোটিস করবে, কারণ মা বেশি সময় মাই থাকেন বাড়িতে। তোর বাবা যখন অফিস থেকে ফিরেছেন একদিন, তখন ও বাবাকে বলেছে ওর মা, দেখো আমি না ওর মধ্যে কতগুলো মানে ট্রেটস নোটিস করছি, কতগুলো স্বভাবের মধ্যে ডিফারেন্স নোটিস করছি, যেগুলো ওর মধ্যে থাকার কথা নয়, এতদিন কিন্তু ছিল না। এখানে আসার পর থেকে আমি নোটিস করছি এগুলো কিন্তু ওর মধ্যে আসছে। ওই মারামারি করা, দিদিকে মারা, হ্যাঁ খুনসুটিপানা করা, এগুলো কিন্তু না, খুনসুটিপানাগুলো করতো কিন্তু হার্মফুল কিছু করতো না। যেমন চিমটি কেটে বেশ জোরে চিমটি কাটতো যাতে ব্যথা লাগতো, মারাটা যেটা মারতো সেটাও যথেষ্ট ব্যথা লাগার মতো মারা, এরকম আর কি, সেটা বলছি এরকম টাইপের ছিল। তাই জন্য ওর মা বললো আমার কিন্তু এটা ভালো ঠেকছে না, তুমি একটুখানি ওর সাথে কথা বলো। এমনি ভালো ঠেকছে না মানে স্বভাবটা ঠিক হচ্ছে না আর কি, তুমি ওর সাথে কিন্তু ডেকে কথা বলো, ও তো আমাকে অত একদমই ভয় পায় না। তখন ওর বাবা বললো ঠিক আছে, ওর সাথে আমি বসে একদিন কথা বলবো। তো একদিন ওর বাবা ওকে সামনে ডেকেছে, ছুটির দিন ছিল। তো সন্ধ্যেবেলায় ওর বাবা ওকে ডেকে বলছে, এই শোন, তুই আজকাল এরকম মারামারি করিস কেন রে, দিদিকে মারিস কেন? কই মারি না তো, আমি তো মারি না, আর দিদি তো বলে না যে আমি লেগেছে বলে। এই বাজে কথা বলিস না। তো বোন দিদিকেও ডেকেছে, দিদি বললে হ্যাঁ তো তুই মারিস, তো তুই যখন মারিস আমার যথেষ্ট ব্যথা লাগে, এই দেখ আমার লাল হয়ে গেছে, তুই চিমটি কেটেছিলি কালকে, এখানে দেখ আমার লাল হয়ে গেছে। তোর বাবা বললো যে হ্যাঁ তুই তো আমাকেও চিমটি কাটিস, কেন রে চিমটি কাটিস কেন? আর মার ওই রকম শাড়ি ধরে টানাটানি করিস, মা যখন রান্না করে তখন তুই এদিক ওদিক করে মার যদি হাত থেকে গরম কড়াই পড়ে যায় তখন কি করবি? ও কোনো কথা বলে হ্যাঁ হ্যাঁ করে হেসে চলে যায়। এইসব না, এইসব চলবে না। এবার থেকে একটা কথা মনে রাখিস, তুই যদি কখনো করিস, আমি দিদিকেও বলে দিচ্ছি, মাকেও বলে দিচ্ছি, আর আমি তো করবোই, সেটা হচ্ছে আমরা উল্টে তোকে মারবো। এতদিন তুই মার কাকে বলে জানিস না, তুই খেতিস না, মার খেতিস না, কারণ তুই সেরকম কিছু কাজ করিস নি। এবার থেকে কিন্তু আমরাও তোকে মারবো, এটা মনে রাখিস। খবরদার যেন এই সমস্ত স্বভাব না দেখি তোর মধ্যে। আর তো বাচ্চা কি বুঝলো ভগবান জানে, চলে গেল নিজের মতো। তার বেশ দিন 7 পরে ওর বাবা যখন অফিস থেকে বাড়ি ফিরেছে, তখন ওর মা বললো, দেখছে যে বাড়ি একদম থমথম করছে, মা একদম চুপ হয়ে আছে, বোনটা একদম কাঁদো কাঁদো, আর ছেলেটা একদম কিরম যেন হয়ে আছে। কি হয়েছে বলো তো বাড়িতে? এরকম করে বসে আছো কেন তোমরা? তোমাদের এরকম এক একজনের চেহারা এরকম হয়ে আছো। তুমি জিজ্ঞাসা করো তোমার ছেলেকে কি করেছে ও আজকে, কি করেছে? ও কিছুতেই বলবে না কি করেছে। ওদের না বাড়িটা একটু ডুপ্লেস সিস্টেমে ছিল, একটুখানি শোবার ঘরগুলো একটু উঁচুতে, 3-4টে স্টেপস উঠে তারপরে ওদের শোবার ঘর ছিল, মার একটা, বাচ্চাগুলোর একটা, মা বাবার। তো ও কিছুতেই বলছে না কি করেছে। তখন ওর মা বলছে ওর দিদিকে, মেয়েকে জিজ্ঞেস করো কি করেছে ওর ভাই। তখন মেয়েটা কাঁদতে শুরু করেছে, কাঁদতে কাঁদতে বলছে, জানো বাবা, আজকে না দুপুরবেলা আমরা যখন খেয়েটে ওপরে উঠেছি, ঘুমোতে গেছি দুপুরবেলা, তারপরে আমার একটা কি আনার দরকার ছিল, আমি নিচে একটা কি গল্পের বই পড়েছিল নিচে, সেটা নিতে যাচ্ছিলাম, হঠাৎ আমি দেখি আমার পেছন থেকে ভাই এসে আমাকে এক ধাক্কা মেরেছে। সিঁড়ির সামনাসামনি এসে ভাই এক ধাক্কা মেরেছে, ও প্রায় 2-3টে সিঁড়ি ও গড়িয়ে পড়েছে, তারপরে উঠে পড়েছে নিজে, কিন্তু এরকম করেছে ভাই আমাকে, আর দেখো আমার কত ব্যথা লেগেছে। তখন ওর মা বলছে, এই কাণ্ড করেছে তোমার ছেলে, আর ভাগ্যিস ওর হাত পা ভেঙে যায়নি, কিন্তু এই অবধি কিন্তু ওর ভায়োলেন্সটা হচ্ছে, পৌঁছে গেছে। শুধু তাই নয়, আজকে সকালবেলা স্নান করতে যাবে যখন 2 ভাই বোন, তখন ওর ভাইয়ের স্নান হয়নি, দিদি স্নান করতে যাবে, ওর দিদির চুল আমি আঁচড়ে দিচ্ছি, স্নান করতে যাবার আগে তেল মাখিয়ে আঁচড়ে দিচ্ছি চুলটা। ও কি করেছে, এসে চুলটাকে ধরে ও ঝুলে পড়েছে। তাহলে বুঝতে পারছো ওর ঘাড়ে কতখানিকটা ব্যথা লেগেছে, চুলটা এক গোছ চুল হাতে বেরিয়েও এসছে। এইগুলো তো কোনোদিন করেনি, এগুলো কি হচ্ছে? তখন ওর বাবা তো সত্যি সত্যি ভীষণ ঘাবড়ে গেছে, যে এটা ওই প্রথমে বকেছে ছেলেকে, ওদের সামনে দেখায়নি যে ঘাবড়ে গেছে। পরে রাত্রিবেলায় মার বাবা মিলে কথা বলছি, সত্যি তো এরকম কেন হচ্ছে বলো তো? ওর মা বললো, আমি কিন্তু লক্ষ্য করেছি এই বাড়িটাতে আসার পর থেকে হয়েছে, ও কিন্তু এরকম ছিল না, এরকম একদম ছিল না, ওর মধ্যে ভায়োলেন্সটা আস্তে আস্তে বাড়ছে। তখন
ওর বাবা বললো আমি কি তাহলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো? হ্যাঁ, তা তুমি নিতে পারো, তুমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়ে দেখতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমার অন্যরকম মনে হচ্ছে, আমি একটুখানি, তুমি তোমার মতো সাইকিয়াট্রিস্ট দেখাও, আমি কিন্তু ইয়ে করবো, এখানে আমাদের যে পীর বাবা আছেন, এই পাশের মসজিদ ছিল, আমি কিন্তু তার কাছেও নিয়ে যাব। তখন বাবা তো ওকে সাইকিয়াট্রিস্ট কাছে নিয়ে গেছে, সাইকিয়াট্রিস্ট যথারীতি বলেছেন সিবলিং লাইব্রেরি, এটা কিছু না, ওটা ঠিক হয়ে যাবে, ওটা যখন আস্তে আস্তে বড় হবে বুঝতে শিখবে, যেমন বললেন থাকেন ওনারা, ওষুধপত্রও কিছু লাগবে না, আপনারা একটুখানি খেয়াল রাখবেন, চোখে চোখে রাখবেন, এই সমস্ত বলেছে। আর মা একা গেছিল পীর বাবার কাছে, মাকে তখন পীর বাবা বলেছে আপনি ওকে নিয়ে আসুন, ওই ছেলেকে আপনি নিয়ে আসুন, তাহলে আমি আপনাকে বাকি বলতো শনিবার দিন নিয়ে আসবেন। যেই শনিবার কথা বলেছে সেই শনিবার দিন মা ছেলেকে নিয়ে ওখানে গেছে পীর বাবার কাছে। পীর বাবা ওকে বাচ্চাটাকে পীর বাবার সামনে বাচ্চাটা যেতে চাইছে না, পেছনে টানছে মাকে, মা যাবো না, ভয় করছে। ভয় কিছু নেই, চলো, ও পীর বাবাও ডাকছেন যে আও বেটা, কুছ নেই হোগা, আও আও ডাকছে, কিন্তু ও মানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। যাকে পীর বাবা নিজেই উঠলেন ওখান থেকে, উঠে ওদের যে ঝাড়র থাকে যেটা, সেটা দিয়ে মাথার মধ্যে এরকম 2-3 বার মেরে টেরে নিয়ে মাকে একটা জল পড়া যেটা মানে একটা কৌটো নন কি ঘটি, একটা ঘটির মধ্যে জল ছিল, সেই জলের মধ্যে কিছু মন্ত্র পড়ে উনি বললেন এটা নিয়ে যাও, তোমার যে বাড়িতে তোমরা আছো তোমরা সেই বাড়ি পাল্টাও, যতদিন না পাল্টাবে ততদিন এখান থেকে জল ওকে অল্প অল্প করে 1 চামচ করে জল রোজ খাওয়াবে। আর ওই বাড়িটা তোমাদের ছাড়তেই হবে, কারণ ওই বাড়িটাতে কোনো একটা অঘটন ঘটেছিল বাচ্চা সংক্রান্ত, সেই বাচ্চাটাই ওকে বিরক্ত করছে, ও কিন্তু নিজের থেকে কিছু করছে না, এবং সে যে নিজের থেকে কিছু করছে না সেটাও কিন্তু ও জানে না, ওকে দিয়ে করানো হচ্ছে, ও যা করানো হচ্ছে ও সেই জিনিসগুলোই করছে। সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেই বাড়ি পাল্টাও। তো এটা শোনার পরে ও যখন বাড়ি এসছেন মা ও বাচ্চাটাকে নিয়ে, পরদিন মানে তখন ও রাত্রিবেলা বাবাকে সব বলেছে, ওর বাবা বলে হ্যাঁ তাই তো দেখছি, কারণ সাইকিয়াট্রিস্ট তো যা বলা তা তো বলেইছেন, এরকমই বলেছেন যেমন আমরা বলছিলাম, তো তাই করি। তাহলে মাসখানেকের মধ্যে ওরা অন্য বাড়ি দেখে অন্য বাড়ি চলে গেছে। অন্য বাড়ি চলে যাওয়ার পরে ছেলের কিন্তু আর ওই সমস্ত ভায়োলেন্স যেটা সেটা আর দেখা দেয়নি। তো বাচ্চারা কি করে কেন করে সেটা কিন্তু আমরা কেউ কিচ্ছু জানি না, বুঝি না, মিছিমিছি ওদেরকে দোষ দিয়েও কোনো লাভ নেই। আমাদেরকে বসে এই জন্য বুঝতে হবে যে কি হয়েছে, কেন করছে, সবকিছুর পেছনে না কি কোনো না কোনো কারণ তো ডেফিনেটলি থাকে। আর স্পেশালি যেই সব জিনিসগুলো করতো না সেটা করছে যখন, তখন তার পেছনে ভালো করে খুব বুঝে দেখতে হয় যে কি হয়েছে না দেখা অবধি কিন্তু একটা বাচ্চাকে জাজ করতে নেই কখনো। এই হচ্ছে আজকে আমার সেশন, আশা করি তোমাদের সময়টা কেটেছে। আর বলো না, ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর। আর সবচেয়ে খারাপ যেটা বললাম না, বাচ্চাদের ওপর দিয়ে যায় যখন, তখন আমার সবচেয়ে কষ্ট হয়, কারণ অবুঝ শিশু, তারা তো কিচ্ছু বোঝে না, তাদের ওপর দিয়ে এইসব হতে থাকে। আচ্ছা, এবারে কিন্তু বাড়ির দোষ তো অবশ্যই থাকে, বাড়ির দোষ না থাকলে একটা বাচ্চা কখনো ভায়োলেন্ট হয় না। যখন একটা বাচ্চা যখন কাউকে মেরে তখন দেখে ওকে কেউ কিছু বলছে না, মানে বকছে না, ও যে অন্যায় করেছে সেটা ওকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তখন তো মারতেই থাকবে, এই করে আস্তে আস্তে বাড়ে। সুতরাং বাড়ির দোষ ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান অফ ইউ যারা আমার কাছে এখানে আজকে ছিলে, খুব খুশি হয়েছি। এবার তনু, গীতা, এটা একদম মানে আর পারা যাচ্ছে না, কিন্তু বাকি যারা আছো, মধুমিতা, তোমরা সবাই প্লিজ এসে আমাদের সামনে এটা লাইভ করে যাও, তোমাদের ঘটনা আমাদেরকে বলো, আমরাও খুশি হই, আমরাও আনন্দ পাই তোমাদের মতো, তোমরা শুনে আনন্দ পাচ্ছ, আমরাও আনন্দ পাই। হ্যাঁ, প্লিজ এসো তোমরা, খুব ভালো লাগলো গো, আবার না হয় তাড়াতাড়ি আসবো। থ্যাংক ইউ গীতা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো। হ্যাঁ, আজকে আসি, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.